বাহির থেকে আসার সময় দেখলাম একটা ছেলে একটা মেয়েকে, হয়তো ছেলেটার গার্লফ্রেন্ড হবে, মেয়েটাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরবার পর ছেলেটার মুখের ভঙ্গি দেখে মনে হলো বিষয়টা খুবই তৃপ্তিদায়ক। সেই মুহূর্তে মনে পড়ে আমারও তো একটা বউ আছে, বউয়ের উপর এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। তাই তোমাকে বুকে টেনে নিলাম, আর তুমি সুযোগ বুঝে আমার চুল ছেড়ে ফেলছ। বিন্দুমাত্র স্পর্শে এত উত্তেজিত হলে চলবে? দুপুরের গোসলটা দেওয়া কিন্তু এখনও বাকি। তবে কি শুরু করব? গাঢ় ফিচেল সুরে উচ্চারিত অক্ষরগুলো অনায়াসে শ্রেয়ার শ্রবণগ্রন্থি উত্তপ্ত করে তোলে। হৃদযন্ত্র থমকে যায় ক্ষণিকের নিমিত্তে। হাতের কর্পূর ঢিলে করে সরিয়ে আনে ঝটপট, মুক্ত করে দেয় তুর্যের চুলগুলো। কি ভেবেছিল, কি হলো? লজ্জায় আরক্তিম হয়ে উঠল শুভ্র মুখখানি। এক মুহূর্তের জন্য ভেবেছিল তুর্য ওকে আপন করে নেবে, কিন্তু আশার প্রতিফলন হলো না। উল্টো একরাশ অস্বস্তির লজ্জায় ডুবিয়ে দিল ওকে, অভ্যন্তর অস্থিরতায় ভরিয়ে দিল। দুই হাত ছড়িয়ে রাখল দুপাশে। তুর্য তখনও মুখটা শ্রেয়ার কর্ণকুহরের অভিমুখে রেখে গরম নিঃশ্বাস বিমোচন করে চলেছে। তার খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়ায় কেঁপে কেঁপে উঠছে শ্রেয়ার কণ্ঠনালী অন্তঃস্থল। আবেশে বারংবার চক্ষু মুদে আসছে। একটা সময় আবিষ্কার করে তুর্য বাহুবন্ধন হতে সরিয়ে দিয়েছে ওর দেহটা, কিন্তু মন যেন লেপ্টে গিয়েছে মানুষটার প্রশস্ত শক্তপোক্ত বুকে। এত শান্তি, সুখ শ্রেয়া কখনো পায়নি, কখনো না। তুর্য ভ্রুযুগল উঁচিয়ে চাইল, চোখ বুজে থরথর করে কাঁপতে থাকা শ্রেয়ার পানে। বৃদ্ধাঙ্গুল কাছে নিয়ে তুড়ি মেরে ভেঙে দিল শ্রেয়ার ধ্যানমগ্নতা ভাবনার দেয়াল। চট করে নেত্রোদয় মেলে সামনে তাকায় ও। তুর্য দাঁড়িয়ে তুখর দৃষ্টিতে চেয়ে দেখে ওর দিকে। স্থির নিষ্পলক চক্ষু দৃষ্টি। অস্বস্তিতে বিছানা ছাড়তে নিলে শোনা গেল অতীব পরিচিত চিরাচরিত কণ্ঠস্বর। আমি কিন্তু প্রেম মিশিয়ে বুকে টানিনি, জাস্ট এক্সপেরিমেন্ট ছিল। শ্রেয়া বিছানা ছেড়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালো। বাক্যটা ধারালো ছুরির ন্যায় গিয়ে বিঁধল ওর কোমল হৃদয়। মৌলির নিষ্প্রভ স্বরে জড়তা ছাড়াই প্রতি উত্তর করে, জানি স্যার। তখনই তুর্যের পাল্টা প্রশ্ন, আর কি কি জানো তুমি? আপনি যা যা বলেছেন সবই জানি। শ্রেয়া নিঃসংকোচ জবাব দিতে তুর্যের ওষ্ঠকার্নিচে হাসির দেখা মেলে। শ্রেয়া তীররেখা নজরে রেখে তা কেমন বাঁকা রহস্যময়ী সেই হাসি। পরিস্থিতি পাল্টানোর জন্য জায়গা ত্যাগ করলে ভালো হবে ভেবে পা বাড়ায় ও বারান্দার দিকে। তবে বারান্দায় আর যাওয়া হয় না। ঝড়ের বেগে এসে তুর্যর হাত ধরে আটকে দিল, বাড়িয়ে দিল শ্বাস প্রশ্বাসের গতিবিধি। সোফায় বসিয়ে দিয়ে নিচে বসলো খাটে বালিশে হেলান দিয়ে। বিমনতায় বাঘ হারা শ্রেয়া। কী হলো অকস্মাৎ? ওকে বসালো সোফায়, নিজে বসলো গিয়ে খাটে। কেন? হঠাৎ এটা করার কারণ কি? আবার চেয়ে আছেন নির্নিমেষ চোখে। নিশ্চুপে নীরবে থাকতে পারল না ও বেশিক্ষণ। মৃদু রিনঝিনে কণ্ঠে প্রশ্ন ছুড়ে দিল, আপনি কি কিছু বলবেন? তুর্যের দায়সারা জবাব, না। বলবে তো তুমি। আমি? অবাক হলো শ্রেয়া, জিজ্ঞেস করলো বিস্মিত স্বরে। বেজায় বিরক্ত তুর্য। ছোঁয়া শক্ত করে কয়েক পলক চেয়ে বলে ওঠে, তুমি সকালে বললে কিছু বলতে চাও, দুপুরে শুনবো বলেছিলাম। সো নাও স্টার্ট। সময় শুধু 4 মিনিট। দনমনে করছে শ্রেয়া। তুর্য কথাটা মনে করিয়ে দিতে ওর বুকের ধুকপুকানি বেড়ে গেল। সকালে বর্ণগুলো সাজিয়ে সজ্জিত করে রেখেছিল তুর্যকে বলার জন্য, কিন্তু তার করা কিয়ৎক্ষণ পূর্বের কার্যকলাপ সেই শব্দাংশ অক্ষর অবিন্যস্ত করে দেয়। অন্তঃকরণে সৃষ্ট করে তোলপাড়। কিন্তু কথাগুলো বলা যে অত্যাধিক জরুরি। অপর মানুষটা যাই ভাবুক, সাজায় না কেন, নিজের দিক থেকে একবার হলেও সাফাই গাওয়া উচিত। কারণ এক পক্ষের চিন্তাভাবনা মানুষের ধারণা আরও শক্তিশালী করে তোলে, কিন্তু দুই পক্ষের কথা ভাবনা বিবেচনা করলে ধারণায় যত ভুল থাকে না কেন তা বিলীন হয়ে যায়। তাই অপর মানুষটা ভুল বুঝুক কিংবা সঠিক, তবুও নিজের তরফ হতে একটা বার মনের জমায়িত কথাগুলো ব্যক্ত করা প্রয়োজন। শ্রেয়া উসখোস করে নিজেকে সামলাতে নিমগ্ন হলো। তার মধ্যে কাটিয়ে দিল দুটো মিনিট। দৃষ্টি মেঝেতে নিবদ্ধ রেখে কণ্ঠে দৃঢ়তা টানল, স্যার, আপনি আমার ব্যাপারে সবই জানেন, অতীত বর্তমান সব। তবুও আমি একবার আমার মুখে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে চাই। অতীতটা ভালো ছিল না। আমরা যে ভাড়াটে বাসাটায় থাকতাম সেটা ছিল প্রায় বস্তির কাছাকাছি। আব্বুর অসুস্থতার পরপরই আর্থিক সমস্যাজনিত কারণে আম্মু এরকম একটা বাসায় উঠে। নানুর বাড়ি, খালার বাড়িতে সবার সাথে যোগাযোগ করে আম্মু, কিন্তু কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে না। কখনো কোনো আত্মীয়র মুখ আমি দেখিনি। জন্মের পর যখন বুঝ হলো তখন থেকে জানি আপন বলতে আব্বু আর আম্মু। কিন্তু আব্বু ছিল পাগল। বাইরে খেলতে গেলে কেউ আমার সাথে খেলতো না। বস্তির ছেলে মেয়ে পর্যন্ত আমাকে ব্যঙ্গ করে বলতে থাকে আমি নাকি নোংরা, কারণ আমার বাবা পাগল। ওদের মা বাবারা আমার সামনে, আম্মুর সামনে বলতে পাগলের মেয়ের সাথে মিশবি না, পরে কিছু হলে ওর পাগল বাপ এসে আমাদের মারবে। একা একা সময় কাটাতাম। আম্মুকে দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদে। কখনো কখনো আম্মুর সেই কান্না চিৎকারে পরিণত হতো। বাসাটা ভালো না হলে ভাড়াও ছিল অনেক। আম্মু মানুষের বাসায় কাজ করে সেই ভাড়া মেটাতো। আব্বুকে একটা ভালো ডাক্তার দেখাতে পারতো না টাকার অভাবে।
জীবনের জটিল পরিস্থিতি আমাকে 7 বছর বয়সে কেমন বড় করে দিল। ওই বয়সে আমি কত সুন্দর ও নিখুঁতভাবে অনুভব করতে পারতাম আম্মুর কষ্ট, আব্বুর বেদনা। মাথায় হাত চেপে কত চিৎকার চেঁচামেচি করতো আব্বু। বন্ধ রুম থেকে বাইরে আসার জন্য ছটফট করত। এমনও দিন গিয়েছে আম্মু খাবার দিতে গেলে তার গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে আব্বু। অথচ আম্মু আমাকে রূপকথার গল্পের মতন তাদের প্রেম কাহিনী শোনাতো, বলতো, জানিস শ্রেয়সী, তোর আব্বুর মতো পুরুষ আমি দুটো দেখিনি। এত ভালোবেসেছে লোকটা, সেই ভালোবাসার টানে না এসে পারলাম না। আমি তখন মন খারাপ করে বলতাম, আম্মু, আব্বু তো ভালো না, তোমাকে মারতে চায়। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলে, পাগল তো তাই, সঠিক ভালো মন্দ বুঝে না মা। চিকিৎসার জন্য অনেকের কাছে সাহায্য চায় আম্মু, কেউ করেনি, কারণ সবাই জানে বড় ধরনের টাকার পরিমাণ শোধ করা আম্মুর পক্ষে সম্ভব না। শ্রেয়ার কণ্ঠনালী ভিজে গেছে, অশ্রুসিক্ত আক্ষিদয় থেমে না থেকে কান্নায় দলা পাকানো কণ্ঠে বলতে লাগলো, যেদিন আব্বু আম্মুকে খুন করে তার নিথর রক্তাক্ত দেহটা ফেলে রাখে, সেটা শুধু আমি দেখি। চোখগুলো মেলে স্পষ্ট তাকিয়ে দেখি আম্মু কিন্তু দেহে প্রাণ ছিল না। আর আব্বু আম্মুর লাশের সামনে বসে ভয়ঙ্করভাবে হাসছিল। ক্ষণকেরও যেন খুব খুশি হয়েছিলেন তিনি। ভয়ে দম বন্ধ হয়ে আসছিল আমার। আব্বুকে যেই রুমে বন্দি করে রাখা হতো সেই রুমের দরজা খোলা দেখতে পাই। আমাকে দেখে হাতের বাটিটা নিয়ে উঠে আসে আব্বু। এগিয়ে আসতে আসতে প্রলাপ করে, আয় আয়, তোকেও খুন করি। বিশ্বাস করেন স্যার, ওই মুহূর্তে আমি ভয়ে কিছুই বুঝতে পারছিলাম না। বাড়ি ছেড়ে শুধু দৌড়ে যেখানে দু চোখ যায় ছুটে চলেছি। মাথায় শুধু ঘুরছিল হাতের নাগালে পেলে আপু আমাকে ওই বইটি দিয়ে কেটে ফেলবে। সেই যে বেরিয়ে আসি, তারপর ঠাঁই হয় আপনাদের এতিমখানায়। সেখানে থেকে মাদারের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি আপু আত্মহত্যা করেছেন। জন্মের পর থেকে নিজের বাপকে পাগল, আর্থিক জটিলতা, বাবার হাতে মায়ের মৃত্যু, একা একটা জীবন, সব মিলিয়ে নিজেকে নিজের কাছে ত্যক্ত লাগছিল। মন চাইতো এই পৃথিবীর মায়া ছেড়ে আমিও চলে যাই। সুখ শান্তি ভালোবাসার আমার নিঃস্ব জীবনে সঙ্গী সবগুলো জীবনই প্রয়োজনীয় ছিল। আপনার দাদি বিয়ের প্রস্তাব পাঠানোর পর আমার মাথায় এসেছিল, বিয়ের পর তো আমি এগুলো পাবো, আর কোনো ভয় আমার পিছু নিতে পারবে না, আমাকে আগলে রাখার জন্য কেউ একজন থাকবে। কিন্তু এই বাড়িতে পা রাখার পর যখন ফুলসজ্জার মুহূর্তে এলো, তখনই আমার সকল চাওয়া নিঃশেষ হয়ে গেল। জীবনে আবারও হেরে গেলাম আমি। পরের সকালটা আরও তিক্ত হয়। আমার অতীত এসে আমার গলা চেপে ধরে। আপু যেন কানের কাছে এসে বারবার বলেছিল সেই বাক্যটা, আম্মুকে খুন করার পর বটি দেখিয়ে যেটা বলেছিল। আমার মনে হয়েছে আমি মরে যাব, এবার আর বাঁচব না, এখান থেকেও পালাতে হবে আমার, যেভাবেই হোক, নয়তো আপনিও মেরে ফেলবেন। সত্যি বলছি স্যার, আমি অর্থের লোভে এ বাড়ির বউ হয়ে আসিনি। শুধু একটা লোভে এসেছিলাম, ভালোবাসার লোভে। এটা কি খুব খারাপ স্যার? এটা চাওয়া ভুল। মানুষ কেবল নিজেরা কঠিন পরিস্থিতিতে পড়লে অন্যের কষ্ট বুঝতে পারে, এছাড়া সহমর্মিতা দেখায়, সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়। কিন্তু আমি তো এগুলোও পাইনি। হয়তো এতিম বলে, পাগলের মেয়ে বলে আমি খারাপ। ভয়ের তাড়নায় আপনার হাত ছেড়ে দিলাম। আমার উচিত ছিল স্ত্রী হয়ে আপনার পাশে থাকা। অতীতের ভয় আমার মধ্যে এমনভাবে বাসা বেঁধেছিল, তা সব শেষ করে দিয়েছে, যার ফল এখন আমি পাচ্ছি। এ কারণে আজ আপনি আমাকে দূরে ঠেলে রেখেছেন। আমি কি করব স্যার? আমার কষ্ট কমে না কেন? আমার নিঃশ্বাস কেন বন্ধ হয় না? হলে তো সব কিছুর সমাপ্তি ঘটে যেত। বুঝ মনে কখনো কোনো পাপ করিনি, কেবল আপনাকে ছেড়ে দেওয়া ছাড়া। আপনি আমাকে ক্ষমা করে দিন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। আপনি ক্ষমা করে দিলে মুক্তি পাবো দয়া করে। কাজল মাখা অক্ষিদয় ভেদ করে টপাটপ অশ্রু শাড়ির কোলে ভিজিয়ে দিচ্ছে। থেমে থেমে যাচ্ছে ক্রন্দনরত কণ্ঠস্বর। বিবর্ণ আধারে ছেয়ে গেছে শ্রেয়ার মুখশ্রী। সে কি বিধ্বস্ত ভাব চেহারায়। কণ্ঠনালী গলিয়ে বারংবার কান্নার আওয়াজ প্রবেশ করছে তুর্যের শ্রবণনলীতে। তবু গম্ভীর কণ্ঠের প্রশ্ন, পালালে কেমন করে? চক্ষু গহ্বর থেকে জল গড়িয়ে যাচ্ছে অবলীলায়। অকস্মাৎ প্রশ্নে শ্রেয়ার কণ্ঠনালীতে রোদনের শব্দ আটকে গেল। সে বিস্মিত। তুর্য এমন প্রশ্ন করবে ভাবেনি ও। বিধ্বস্ত রক্তিম মুখ তুলে টলমলে লালচে নয়ন যুগল নিক্ষেপ করলো বিছানায় বসা ভাবলেশীন তুর্যর দিকে। কপালে কত শত ভাঁজ ফেলে চেয়ে আছে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। গলা ভেজা ভেজা স্ত্রীর কম্পন বিশদ। রহিমা খালার কাছ থেকে জানতে পারি আপনি 1 বছর ধরে পাগল। এটা শোনার পর বারবার মায়ের পরিণতির কথা মনে পড়ছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তখন রুমে কেউ ছিল না। আমার জ্ঞান ফেরার পর আয়ুষ ভাইয়া ও বাড়ির অন্যান্য সদস্যদের ডাকতে বেরিয়ে যান তিনি। এ সুযোগে আমি দুর্বল দেহে সিঁড়িঘর পর্যন্ত আসি। উদ্দেশ্য, যে করে হোক এই বাড়ির চৌকাঠ পেরিয়ে এতিমখানায় যেতে হবে। মাদারকে জিজ্ঞেস করতে হবে কেন জেনে শুনে আমাকে আমার অতীতের নিকট ফিরিয়ে দিল, কেন আমাদের জীবনের সব থেকে বড় ভীতির দিকটাই আমাকে ঠেলে দিল।
সিঁড়ির কাছ পর্যন্ত যেতে দেখি নিচে তেমন কেউ নেই। আমি বিয়ের রাতেই দেখেছিলাম কোনো মেহমান নেই, কারণ আমাদের বিয়েটা সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়েছিল। একজন সার্ভেন্ট ছিল, তিনি চলে যেতেই সাথে সাথে বেরিয়ে যাই আমি। গেটে গিয়ে দেখি দারোয়ান উপস্থিত। আমাকে দেখে ভ্রুকুচকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন। কোথায় যাব, এই বেশে যাচ্ছি কেন, অসুস্থ দেখাচ্ছে, হ্যান ত্যান। আমি ওনার কথা পরোয়া না করে সে এলোমেলো অবস্থায় বেরিয়ে পড়ি। তখন হয়তো উনি ভিতরে গিয়ে সবাইকে সবটা জানায়। একটা অটো ধরে কোনো মতে আসি এতিমখানায়। আমার কাছে ভাড়া অবধি ছিল না। এতিমখানার দারোয়ান কাকা এসে মিটালেন। আমাকে এমত অবস্থায় দেখে চমকে গেলেন তিনিও। শরীরটা আর চলছিল না একদম। সেই অবস্থায় গেটের পাশে মাটিতে বসে পড়ি। উনি মাদারকে ডেকে এনে আরও কয়েকজন মিলে আমাকে ভেতরে নিয়ে যায়। আমাকে দেখে সবচেয়ে বেশি অবাক হয় মাদার। একটা কালো আধার নেমে এসেছিল ওনার মুখে। কাপা কণ্ঠে বললেন, বিয়ের পরের সকালে এভাবে চলে এলাম কেন, কি হয়েছে? ফুপিয়ে উঠলাম মাদারের প্রশ্নগুলোতে। দুর্বল কণ্ঠে চিল্লিয়ে বললাম, কি করে আমাকে নরকে ঠেলে দিলেন মাদার? আমার অতীত জেনেও পাগলের সঙ্গে বিয়ে দিলেন আমাকে। এতিম বলে অবিচার করলেন। এসব শুনে ঠিক কতক্ষণ তবদা খেয়েছিলেন মাদার তার হিসাব নেই। তবে ধপ করে দেহের ভার ছেড়ে দিয়েছিলাম এতিমখানার ছোট্ট বিছানায়। শক্ত কঠোর মানুষটার চোখ দিয়ে কি সুন্দর 2 ফোঁটা জল গড়িয়ে গিয়েছিল, তা আমরা কখনো দেখিনি। হাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে বলেছিলেন, আমি এসব জানতাম না রে মা, আমাকে ক্ষমা করে দে। তাদের এতিমখানা সবসময় থেকে উদার মানবিকতার মানুষ হিসেবে চিনি তাদের। কখনো খারাপ কিছু দেখিনি। আর ছেলেটাও সুস্থ ছিল, তার মধ্যে অসুস্থ হয়ে থেকে এসব কিছুই কেউ শুনেনি। আমি মাদারকে বলি, কি করব এখন? মাদার আমাকে বললেন, যদি ভয় মোকাবেলা করার সাহস থাকে তাহলে ফিরে যেতে, আর যদি না থাকে, নিজের জীবনটা অন্যভাবে গোছাতে চাই, তবে এ শহর ছেড়ে অন্য শহরে পাড়ি জমাতে। কারণ বয়স অনুযায়ী এতিমখানায় থাকার অধিকারও আমার নেই। মাদার চাইলেও নিয়ম নীতির বাহিরে গিয়ে আমাকে রাখতে পারতো না। সিদ্ধান্তটা আমার উপরই ছেড়ে দেন উনি। তখন আমার মধ্যে শুধু ভয় কাজ করছিল, তাই কোনো কিছু না ভেবে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মাদার তার পরিচিত একজনের মাধ্যমে সেখানকার এক কোচিং সেন্টারে চাকরির ব্যবস্থা করে দেন। কিন্তু থাকার জায়গায় পড়াশোনার এসব পারে না। মানুষটার সামর্থ্যই বা কতটুকু ছিল? সারা জীবন কাটিয়েছে এতিমখানার বাচ্চাদের রক্ষণাবেক্ষণে। আমার জন্য নিজের চাকরির কথা চিন্তা না করে এটুকু করেছিলেন, তাতেই মনে হচ্ছিল আমার না পাওয়ার ভিড়ে কিছু মুহূর্তের জন্য হলেও একজন মা পেয়েছি, যে প্রকৃত অর্থে আমার ভালো চেয়েছে। তুর্য বিছানা ছেড়ে মোবাইল হাতে নিয়ে পড়ার টেবিলের সামনে থেকে চেয়ারটা টেনে শ্রেয়ার মুখোমুখি রাখলো, বসলো তাতে। মাঝে দূরত্ব হিসেব করলে ছোট্ট টি টেবিলখানা। শ্রেয়া কথা থামিয়ে দিতে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যাস এটুকুই? এক মুঠো চমকে ভরে উঠল শ্রেয়ার মন। এত শীতল কণ্ঠ! মুহূর্তে বক্ষস্থলে সমুদ্রের উথাল পাতাল ঢেউ গর্জে উঠল যেন। মাথা নাড়ায়ও। ধরা কণ্ঠে প্রত্যুত্তর করে, না, আরও কথা বাকি আছে। তুর্য দেয়ালে টানানো ঘড়িটার দিকে চেয়ে বলে, 4 মিনিটের স্থলে 14 মিনিট নষ্ট করলে। আর কতক্ষণ? কেঁদেই 5 মিনিট পাস করলে। এত লড়াই করে কী লাভ হলো? সে দুর্বল শ্রেয়সী রয়ে গেলে। অতীতের কথা মনে করো না কেঁদে, সেগুলোকে শক্তির বানালোই পারতে। নারী মানে কি দুর্বল? না, আমি কখনো সেটা ভাবি না। তাহলে তুমি কেন ভাবো? চোখের জল মুছে জলদি বলবে নাকি উঠে যাব? ভাবলাম এক রাতে কিছুটা হলেও শক্ত হওয়ার শিক্ষা দিতে পারলাম, তাই তো গড়গড় করে সব বলছো। কিন্তু এখন দেখি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। বেহুশ হলে আমি কোলে নেব না, এখানেই ফেলে রাখবো। শ্রেয়া কীভাবে বাকি কথাগুলো বলবে বুঝতে পারছে না। হয়তো এগুলো শোনার পর তুর্যের মনে ওর জন্য ঘৃণা বেড়ে যাবে, ছিটকে দূরে সরিয়ে দেবে ওকে। তবুও লুকিয়ে রাখা সমীচীন হবে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, সেদিন পালিয়ে যাবার পর আপনার মা গিয়েছিলেন এতিমখানায় আমাকে ফিরিয়ে আনতে, কিন্তু তাদের দেখে আমি পিছনের গেট দিয়ে পালিয়ে যাই। মনে এটাই কাজ করছিল, তারা আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে। আপনি আমাকে আবার মেরে ফেলবেন। যে করেই হোক বেঁচে থাকতে হবে আমাকে। সেখান থেকে বেরিয়ে আসার পর কি হয়েছিল আমি জানি না। মাথা নত করে অপরাধীর ন্যায় বসে আছে শ্রেয়া। কথাটা বলতে গিয়ে শ্বাস প্রশ্বাস আটকে যাওয়ার উপক্রম। এখন নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। তুর্যর দিকে মুখ তুলে তাকাতে পারছে না। অপর পাশ থেকেও কোনোরূপ প্রতিক্রিয়া আসছে না দেখে অভ্যন্তরে ভয়ানক অনুভূতি খেলে যাচ্ছে। তুর্য কি ওকে জীবন থেকে সরিয়ে দেবে? শুনেছিল অহমিকা স্বার্থপরতার কথা, তাকে ঘৃণা করে। কিন্তু একটা সময় সেই মেয়েটাই বিয়ে করার জন্য পরিবারকে রাজি করিয়েছে। ভার্সিটি লাইফ থেকে শুরু করেছিল দুজনের প্রেম কথন। তাকে যদি মনে প্রাণে শুধু একটা কারণবশত ঘৃণা করতে পারে, তাহলে ওকে জীবন থেকে ছিটকে ফেলে দেওয়ার জন্য কতগুলো কারণ রয়েছে। তুর্য টুই টেবিলে মোবাইলটা রেখে গম্ভীর কণ্ঠে বলল,
কথা এখনও সমাপ্ত রয়ে গেল শ্রেয়সী। তোমার ফিরে আসার গল্পটা বলবে না? আমি এত দরদি মানুষ দেখতে পারি না। এতই যখন পরিবারের মর্ম বোঝো, স্বামীর গুরুত্ব বোঝো না। স্বামীর কাছ থেকে কিছু লুকাতে নেই, সেটা জানো না? যার সাথে প্রতি পদে পা রাখতে হবে, তোমার মৃত্যু অবধি একসঙ্গে নিঃশ্বাস ফেলতে হবে, তার কাছে নিজেকে খোলামেলা করে নিজের মনটাকে উন্মুক্ত করে মেলে ধরতে উচিত না? শ্রেয়া স্তব্ধ, কিংকর্তব্যবিমূঢ়, দৃষ্টি অবিচল। তুর্য কেমন করে জানলো? ওর মনের প্রশ্নটার উত্তর সরাসরি দিয়ে দিল তুর্য। কণ্ঠে কঠোরতা এঁটে বলল, আমি সুস্থ হবার পর অহমিকাকে নিজের কাছে পাই, কিন্তু তখন সে আমার ঘৃণার তালিকায়। কিন্তু মা উঠে পড়ে লেগেছে ওকে বাড়ির বউ বানানোর জন্য। চট্টগ্রাম যাবার আগের দিন রহিমা খালা এসে আমাকে বিয়ের সত্যটা জানায়। ওনার কাছে মনে হতো ওনার জন্যই তুমি চলে গিয়েছ। ভীষণ অনুশোচনায় ভোগেন। আমি প্রথমে অবাক হয়ে বিবেচিত জেনে। আসলে আমার পরিবার আমার মানসিক অবস্থার সুযোগে একটা অচেনা মেয়ের সাথে বেঁধে দিল, এটা ঠিক মানতে পারছিলাম না। সেই সাথে তীব্র রাগ হচ্ছিল, কি করে নিজের স্বামীকে কেউ ছেড়ে যেতে পারে? পাগল হলেই ছেড়ে চলে যাবে? মানুষ ঠকালেও কেউ স্বামীর ভাগ ছেড়ে চলে যেতে পারে? তোমাকে ঠিক অহমিকার মতো মনে হচ্ছিল সেই মুহূর্তে। অজান্তেই অনেক বেশি ঘৃণা জন্মে নেয় তোমার জন্য। পরে যখন জানতে পারি তুমিই আমার বউ, তখনই তোমার বর্তমান আচরণে মনে হলো মুদ্রার এপিট ওপিট থেকে একটাবার ভালো করে খোঁজ নিয়ে দেখি। তোমার অতীত বর্তমান সম্পর্কে সবটাই জানলাম। আর প্রিয় আয়ুষের বিয়ের আগের দিন জানলাম তোমার ফিরে আসার গল্পটা। দারোয়ান কাকা বলতে চাইনি, তবে আমার কাছে লুকিয়ে চুরিয়ে পারবে না। তিনি সেটা খুব ভালো জানতেন। ফিরে এলে ঠিকই, কিন্তু লড়াই করে টিকতে পারলে না। আমি আগেও বলেছি, তুমি আমার ঘৃণার তালিকায় যোগ হতে পারোনি, আমার অর্ধাঙ্গিনী হতে পেরেছ। চোখ বোঝার শেষ নিঃশ্বাস ফেলার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না আমি। ভেবো না আবার ভালোবাসি। তুমি যেদিন গাধি থেকে ব্রিলিয়ান্ট হবে সেদিন তোমার কিছুই ভাবতে হবে না। দেখবে সবটুকু পানির মতন পরিষ্কার। আপনি আমাকে কিছু বলবেন না তো? প্রশ্নটা করে ভয়ার্থ দৃষ্টিতে তাকালো শ্রেয়া। তুর্য নিরুত্তর থেকে ওকে সম্পূর্ণ এড়িয়ে ওয়াশরুমে চলে গেল। মেসেজের টুংটাং শব্দে টি টেবিলের উপর অবহেলিত হয়ে পড়ে থাকা মোবাইলটার দিকে দৃষ্টি তাক করল শ্রেয়া। নিমেষের দেহে রন্ধ্রে রন্ধ্রে তরঙ্গ খেলে গেল। ওর প্রথমবার 3 বছর পূর্বের বধূবেশের রূপের একটি ছবি জ্বলজ্বল করছে তুর্যের লক স্ক্রিনে। দোপাট্টাটা লম্বা করে টানা, কয়েক গাছি চুল বেরিয়ে কপালে ছুঁয়ে গেছে, ঠোঁট রাঙানো লাল বর্ণে, চেহারা জুড়ে লাজুকতার আবরণ। কি মোহনীয় ছিল সেই সময়টা। মন জুড়ে ছিল জীবনসঙ্গীকে দেখার ভাবনা, হাজারো জন্ম নেওয়া অনুভূতি। কিন্তু এই ছবিটা পেল কোথায় মানুষটা? ওর যতটুকু মনে পড়ে, এ বাড়িতে আসার পর ছবিটি আয়ুষী তুলেছে। তাহলে কি আয়ুষীই দিয়েছে? হতে পারে। মেয়েটা একটু চঞ্চল ধরনের। তবে ছবিটার লকের স্ক্রিনের কেন রাখা? এখন প্রশ্ন করলে এক কথা থেকে আরেক কথা টানবে, তাই চুপ থাকায় শ্রেয় ঠেকল তার নিকট। তুর্যকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে ঝটপট দৃষ্টি সরিয়ে অন্যত্র নিবদ্ধ করল। তবে আর চোখে বিঁধে তার হাতে একটা মগ, তাতে বোধহয় পানি ও অন্যান্য, হাতে একটা নরম তোয়ালে। তুর্য মগ ও তোয়ালে নিয়ে ওর সামনে বসে আদেশের সুরে বলে, মোবাইলটা সোফায় রাখো। কথা মতন রাখলো শ্রেয়া। ঠোঁট দুটো একটুখানি প্রসারিত করে প্রশ্ন করল, পানি কেন স্যার? সঙ্গে সঙ্গেই জবাব এলো, তোমার চেহারা দেখে ভয় পাচ্ছি আমি। কাজল মেখে শাকচুন্নি লাগছে পুরো। হার্ট অ্যাটাক হবার আগে নিজেকে বাঁচানোর জন্য পানি নিয়ে আসলাম মুছে দিতে। শ্রেয়া 2 অধর আলগা করে নিল। উঠে যেতে নিলে হাতে টান অনুভব করে। চেয়ে দেখে তুর্য চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ভয়ে ভয়ে বসে পড়ল পুনরায়। সে তো আয়না দেখবার জন্য উঠতে চেয়েছিল। তুর্য তোয়ালে ভিজিয়ে মুছে দিল ওর সারা মুখশ্রী অতি যত্নে। শুধু স্বামীর হক পালন করে বলেই তো এত যত্ন। আর যদি ভালোবাসত? শ্রেয়া এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল, যে করেই তুর্যের মনে নিজের জন্য ভালোবাসা জাগাবে। ভীতু হয়ে দূরে দূরে সরে থাকবে না। পাথরেও তো ফুল ফোটে। তুর্য তো মানুষ, ভালোবাসা হাসিল করেই দম নেবে ও। কিন্তু একটা কথা মনে পড়তেই বললেন না তো আমাকে কিছু বলবেন না স্যার প্লিজ? উনি কষ্ট পাবেন। মহান উদারতার নানি, আমি বলবো। বেশি কথা বলো না, চুপ থাকো, ধমকে উঠল তুর্য। মুখ মুছে দিয়ে ফিরে বলল, বাইরে যাও। শ্রেয়া তড়িঘড়ি করে বলে উঠল, কেন স্যার? নতুন বউ রুমে বেশিক্ষণ বসে থাকলে মানুষ কীভাবে জানো না? এই তুমি অনার্স 3য় বর্ষে পড়ো, মাথায় ঘিলু এত কম? তুর্য একটু ঝুঁকে এসে গাঢ় কণ্ঠে আড়লো, মানুষ বলবে আমি তোমাকে বেশি বেশি আদর করছি, এতই আদর করছি যে রুম থেকে বের হতে পারছো না। সত্যিই কি তাই? শ্রেয়া চট করে সোফা ছেড়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। মুখে অন্যদিকে ঘুরিয়ে সাহস জুগিয়ে মিনমিন করে বলেই ফেলল, সত্যি হলেও পারতো স্যার। তুর্য ভ্রু কুচকে বলল, কি বললে? কিছু না।
উত্তর দেওয়া মাত্রই শ্রেয়ার কর্ণে এলো, দুর্বল চিত্তের মেয়েদের আদর নেওয়ার শক্তি থাকে, আগে হরলিক্স কমপ্লেন খেয়ে শক্তি জোগাও।